এখন মনে হয় দেখা যাচ্ছে। জি জি, এখন এসেছে। হ্যাঁ, আচ্ছা। আমাদের ৪৫তম বিসিএস, ৪৪তম বিসিএস এ এসে আমরা একটু দেখতে পাচ্ছি যে আগের যে ইংরেজি প্রশ্ন প্যাটার্ন সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসে গেছে। হ্যাঁ? তো এর পরের বিসিএস এর রিটেনে, হ্যাঁ, বিশেষ করে ৪৬ এর রিটেনে প্রশ্ন প্যাটার্নটা কি আগের মতোই থাকবে কিনা এটা আসলে বোঝা যাচ্ছে না। নাকি আবার ৪৫ এর এটাই ক্যারি করা হবে। সো আমার সাজেশন হলো আপনারা আগের যে প্যাটার্ন সেটাও ফলো করে ওটাও শিখে রাখুন। নতুন যে প্যাটার্নটা এসছে সেটাও আমরা অ্যাডপ্ট করে নিই। সো মানে ২ টাই যেন থাকে আমার। যেকোনোটা দিলে যেন আমি পারি। ঠিক আছে? এইটা একটা বিষয়। প্রথমত আমরা আজকে কম জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো প্যাসেজ। আপনাকে প্যাসেজ যেটা দেওয়া হবে সেটা কিভাবে আপনি সলভ করবেন কম সময়ের মধ্যে। এটাই হলো আজকের শেখার যে বিষয়। তো প্রথমত দেখুন প্রশ্ন আ আপনি আগে ১ম এ প্যাসেজটা পড়তে পারেন আপনি যদি চান। কিন্তু আমার টেকনিক একটু ডিফারেন্ট। অর্থাৎ আ আমি আগে ১ম এ কি করতাম? আমি আগে ১ম এ প্রশ্ন পড়ে নিতাম। প্যাসেজ ১ম এ কি করতাম? এভয়েড করে যেতাম। হ্যাঁ? আচ্ছা। তো দেখুন আমি ১ম এ কি করলাম? প্রশ্ন পাওয়ার পরে আমি প্যাসেজটাকে পড়লাম না। আমি আগে প্রশ্ন পড়ব। ঠিক আছে? এখন আগের যে প্যাটার্নটা, আগের প্যাটার্নে আপনাকে প্রশ্ন দেওয়া হতো ১০ টা। আর একেকটা প্রশ্নের মান ছিল ৩। ৩ ১০ এ ৩০। নতুন করে নতুন আবার করা হয়েছে কি? আপনাকে আ আ ৬ টা প্রশ্ন দেওয়া হয় ৫ নম্বর করে ৫-৬ ৩০। অর্থাৎ প্রশ্ন সংখ্যা কমানো হয়েছে এবং প্রশ্নের নম্বর বাড়ানো হয়েছে। সো আমার সাজেশন হবে যখন আমি আ এই স্ট্যান্ডার্ড এ প্রশ্ন পরীক্ষা দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে ৩ নম্বর করে। তখন আমি সাজেস্ট করব আপনারা ৩ টি সেন্টেন্স এ লিখবেন। ঠিক আছে? আবার যখন আপনাকে ৫ বা ৬ নম্বরের জন্য প্রশ্ন দেওয়া হবে, তখন আবার চেষ্টা করবেন ওই অনুযায়ী ৪ টা ৫ টা সেন্টেন্স, হ্যাঁ? অ্যারাউন্ড ৫ টা সেন্টেন্সে উত্তরগুলো দেওয়া। আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? সো আমাদের ১ম কাজ হবে আপনারা একটু রেসপন্স করবেন। কারণ আমার নেট খুবই স্লো। আমি আসলে বলছি আপনারা শুনতে জি পাচ্ছেন ভাইয়া, কিনা শোনা যাচ্ছে। that is very much important today. So first of all, you need to read the questions quickly, as early as possible, as fast as possible. So দেখুন প্রথম প্রশ্ন আমরা একটু প্রশ্ন একটা সলভ করবো এখন। ঠিক আছে? স্ক্রিনে দেখুন। What role does agriculture play in Bangladesh? তাহলে প্রথম প্রশ্নে এগ্রিকালচার কি রোল প্লে করে বাংলাদেশে সেটা প্রশ্ন করা হয়েছে। সেকেন্ড, আমি দেখেন মার্ক করে দিয়েছি কি জিনিসগুলো। আপনারা পেন্সিল নিয়ে পরীক্ষায় যাবেন। পেন্সিল দিয়ে কি করবেন? এই মেইন পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে নেবেন প্রশ্নের মধ্যে। হোয়াট ডাজ রিচিং টেকনোলজিস টু দি ফার্মার্স রিকোয়ার্ড? তাহলে এখানে বুঝতে পারছেন যে রিচিং টেকনোলজিস বিষয়টা ইম্পর্টেন্ট। সো ওটা নিচে দাগাবেন। এরপরে কোয়েশ্চেন, which bodies are responsible for extension of generative technology to the farmers? সো এই প্রশ্নটাতে এটা বলা হচ্ছে যে এই যে এগ্রিকালচারাল টেকনোলজিকে যদি আমরা এক্সপানশন বা সম্প্রসারণ করতে চাই তাহলে কোন অথরিটি গুলো আসলে সেটার জন্য দায়ী? Which bodies are responsible? Okay, then question D. What are the challenges that the agriculture of Bangladesh faces mainly? So বাংলাদেশের কৃষি ব্যবস্থা কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? What are the challenges? হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ গুলো কি? ওকে। E. What has stagnated the agricultural productivity and production of Bangladesh? তো বাংলাদেশের আ আ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি আর প্রোডাকশন কে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করছে কোন বিষয়গুলো বা কি বিষয়গুলো? ঠিক আছে? সেটা হলো প্রশ্ন। মাথায় রাখুন কি জিনিস। আমি কিন্তু মার্ক করে দিয়েছি যাতে করে এগুলো আমরা প্যাসেজ এর মধ্যে সহজে খুঁজে পাই। এই রিলেটেড সেন্টেন্স গুলো আইডেন্টিফাই করতে হবে। প্রশ্নগুলো মাথায় আগে নিয়ে নেব আমরা। What is necessary to produce more food for an ever increasing population? Raw materials for agro industries and higher income for farming communities from the decreasing resources. আসলে আমরা একটু কি পয়েন্ট দিয়ে দেখে নিচ্ছি যে আমাদের আ খাদ্য উৎপাদন বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? এটাই হলো এই প্রশ্নের মেইন বিষয়বস্তু। কোয়েশ্চেন জি, why did World Bank agree to support a long-term agricultural development program over a period of 15 years on the request of the government of Bangladesh? তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কেন আ একটা লং টার্ম এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরেঞ্জ করতে বা ফাইন্যান্স করতে, ওরা তো ফাইন্যান্স করে, এগজি হলো কেন? এটা কোয়েশ্চেন। Then H, which other organization had decided to co-finance the program with the World Bank? So World Bank তো এগ্রি করেছে, তার সাথে আর কোন অর্গানাইজেশন এগ্রি করেছে?
সো আপনাদের দুইটাই জানতে হবে এখন, ওয়ার্ল্ড ব্যাংক কেন এগ্রি করলো আর অন্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে এগ্রি করলো কেন। দেন কোয়েশ্চেন আই, ইন হুইচ ওয়ে, কোন পন্থায় will project development objective PDO of National Agricultural Technology Program Phase 2 project be achieved? তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পিডিও জিনিসটা আপনাকে প্যাসেজে খুঁজে বের করতে হবে, এবং পিডিও আসলে কিভাবে বা কোন পন্থায় কোন প্রক্রিয়ার মাধ্যমে এগোবে এটা আপনার জানতে হবে। দেন লাস্ট কোয়েশ্চেন, গিভ আ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। আপনাকে প্যাসেজে একটা সুইটেবল টাইটেল শেষে দিতে হবে। সো আপনাদের মাথায় প্রশ্নগুলো এখন অলরেডি চলে এসছে। প্রথমত, এগ্রিকালচার আমাদের কি রোল প্লে করে আমাদের দেশে। সেকেন্ড কোয়েশ্চেন, যে রিচিং টেকনোলজিস কেন দরকার, টেকনোলজিস কেন ফার্মারের বরাবরে পৌঁছানো দরকার। থার্ড কোয়েশ্চেন, যে এগ্রিকালচারাল টেকনোলজিকে এক্সটেনশন করার জন্য কোন কোন অথরিটি গুলো দায়ী। আমাদের কৃষির সমস্যাগুলো কি কি, রিচিং চ্যালেঞ্জেস দেখেন আপনাদের কাছে সামারি হয়ে যাচ্ছে। দেন আমাদের কৃষিতে বেশি বেশি উৎপাদনে বাধা হচ্ছে কেন, কি কি কারণ আছে। তারপরে আমাদের উৎপাদন বাড়াতে গেলে কি কি পদক্ষেপ দরকার। আবার ওয়ার্ল্ড ব্যাংক কেন একটা প্রোগ্রাম, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কেন এগ্রি করলো, তার ফাইন্যান্স করতে কেন এগ্রি করলো। আবার ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আর কে কে এগ্রি করলো, এগুলো আগে সাজাতে হবে প্যাসেজ পড়ার আগে। তারপরে আমাদের পিডিও এটা কোন পন্থায় কাজ করবে। শেষে হলো আমাদের প্যাসেজের একটা কি দিতে হবে, সুইটেবল টাইটেল। তাহলে আপনার মাথায় এতক্ষণে প্রশ্নগুলো চলে এসছে না, যে কি কি জিনিস আবার বুঝতে হবে। এখন আমরা কুইকলি চলে যাব আমাদের প্যাসেজটা। প্যাসেজ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনাকে তাড়াতাড়ি করে আপনার প্রশ্ন রিলেটেড লাইনগুলো পেন্সিল দিয়ে দাগিয়ে নিতে হবে। যেমন আমি একটু তাড়াতাড়ি বলছি, দেখুন। Agriculture in Bangladesh comprises crops, livestock, and fisheries. It provides food, feed, fiber, and fuel to its citizens and animals, and plays a key role in economic development of Bangladesh. দেখুন, আমাদের প্রশ্ন করা হয়েছিল যে এগ্রিকালচার আমাদের আহ, দেশে কি রোল প্লে করে। তাহলে দেখেন আপনার যে রোল প্লেটা কিন্তু এই লাইনে চলে এসেছে, তাহলে এটা আইডেন্টিফাই করে ফেললাম না। তাহলে ওই কোশ্চেন উত্তর দেওয়া কি খুব কঠিন। So, আপনি বলতে পারেন agriculture in Bangladesh play a key role in economic development. It provides food, feed, fiber, fuel to its citizens and animals, which is very much important. যাই হোক, এখন আরেকটা বিষয় হলো, উত্তর করার সময় আপনি হুবহু প্যাসেজ থেকে কপি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি চেঞ্জ করে দেন, অর্থাৎ আপনি যদি প্যারাফ্রেজ করেন, তাহলে আরো ভালো হবে বিষয়টা। আমি আগে প্রথমে ইনফরমেশন গুলো কি কি হবে সেগুলো আগে কালেক্ট করছি এই প্যাসেজ থেকে, একটু আগে যে প্রশ্নটা ছিল। ঠিক আছে, এরপরে দেখেন, ফর অ্যাচিভিং দ্য সেট গোল অফ এসডিজি অ্যান্ড টার্নিং বাংলাদেশ ইনটু আ মিডল ইনকাম কান্ট্রি বাই দ্য 2021, the GDP has to grow by 7.4% per year. To attain the rate and to keep pace with the population growth, agriculture must grow at a constant rate of minimum 3 to 3.5% per year. দেখেন এই ইনফরমেশন গুলো কিন্তু আসলে কোনো দরকার নেই, বেসিক্যালি এটা প্রশ্নের মধ্যে দেওয়া হয়নি। এরপরে দেখ, আমাদের একটা প্রশ্ন ছিল না যে রিচিং টেকনোলজিস টু দ্য ফার্মার্স, এটার জন্য কি দরকার, টেকনোলজি গুলোকে ফার্মারের কাছে একবার পৌঁছে দেওয়ার জন্য কি দরকার। দেখেন ওই লাইনটা কিন্তু চলে আসে, রিচিং টেকনোলজিস টু দি ফার্মার্স রিকোয়ার্স টেকনোলজি জেনারেশন অ্যান্ড ডিসেমিনেশন থ্রু দ্য রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সিস্টেমস। এই দেখেন আপনার কি কি জিনিস লাগবে, টেকনোলজি জেনারেশন, প্রথমত টেকনোলজি তৈরি করতে হবে, অ্যান্ড ডিসেমিনেশন, তারপর ওগুলাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, থ্রু দি রিসার্চ অ্যান্ড এক্সটেনশন সিস্টেম। রিসার্চের মাধ্যমে আমরা টেকনোলজি জেনারেশন করব, আর এক্সটেনশন সিস্টেমস এর মাধ্যমে আমরা এটা ডিসেমিনেট। এই জিনিসটা এখন সুন্দর ইংরেজিতে আপনি 2-3 লাইন বলতে পারেন। আপনি এভাবে বলতে পারেন, ফর রিচিং টেকনোলজিস ফার্স্ট অফ অল we need to research, we need to invest more in research to technology generation, and secondly, after the invention of new technologies, we need to disseminate them, we need to distribute them using the extension systems, right? সো এইভাবে করে আপনি একটু বাড়িয়ে বলতে পারেন, ঠিক আছে। সো একটা সেন্টেন্সকে এইভাবে করে বড় কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি সিম্পল সেন্টেন্সে ভাগ করে 3টা করে ফেললেন, তাহলে আপনার নম্বর বেড়ে যাবে। আর আরেকটা বিষয় আছে, 45 বিসিএস রিটেনে আবার বলেছে কি, আপনি যখন কোনো একটা সেন্টেন্স লিখছেন সেখানে যেন সেটা হলো ভেগনেস আর অ্যাম্বিগাইটি না থাকে। অর্থাৎ অনেক সময় আমরা এমন জটিল সেন্টেন্স কমপ্লেক্স বানিয়ে ফেলি, আসলে ওটা আসলে কি বলতে চাচ্ছেন অনেক ভেগ হয়ে যায়। হ্যাঁ, সো এটাও যেন না হয়।
সো কনটেক্সট বোঝা খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে দেখুন আপনাকে বেছে নিতে হবে যে কোন জিনিসগুলো আপনি ডিপলি অ্যানালিসিস করবেন, কোন সেন্টেন্স গুলো আর কোনগুলো বাদ দিবেন। এই মাঝখানে ওগুলো আমার লাগবে না। তাহলে আপনি পেন্সিল দিয়ে মার্ক করে ফেলবেন। ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম NARS is responsible for generating agriculture related technologies. তাহলে আমাদের একটা প্রশ্ন ছিল না যে এই যে এগ্রিকালচারাল টেকনোলজিস এগুলোকে একেবারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোন কোন অথরিটি গুলো দায়ী, সেগুলো ছিল এই দেখেন এগুলা NARS, DAE, তারপরে হলো DOF, দেন DLS। আপনি এগুলো এখন সুন্দর করে বলেন। সো আমাদের প্রশ্নটা কি ছিল দেখেন, আমরা সুন্দর করে এই জিনিসগুলো আমি একটু পড়ে নেই। ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম NARS is responsible for generating agricultural related technologies, and Department of Agricultural Extension DAE, Department of Fisheries DOF, and Department of Livestock Services DLS are responsible for extension of generated technology to the farms. এখন দেখুন আপনাকে প্যাসেজে ইনফরমেশন যা দিয়েছে সেই ইনফরমেশন আলোকে কিন্তু লিখতে হবে। আপনি হয়তো আরো অথরিটিস জানেন, সেগুলো কিন্তু অ্যাড করা যাবে না। এটা হলো রুলস। অর্থাৎ প্যাসেজে যা বলা হবে আপনাকে তাই বলতে হবে। আপনি চাইলে প্যারাফ্রেজ করে সিনোনিম ব্যবহার করে অন্যভাবে বলতে পারেন, সেন্টেন্সটাকে রিমেক করে দেখাতে পারেন, তাহলে নাম্বার বেশি পাওয়া যাবে। কিন্তু আপনাকে কিন্তু এই ইনফরমেশনের বাইরেও কিছু বলা যাবে না, আবার এটার কম বললেও একটু নাম্বার কমবে। সো এটা হলো ফ্যাক্ট। তো NARS, DAE, DOF এবং DLS এই চারটার কথাই বলতে হবে। সো চলুন প্রশ্নটা দেখে নিজের মতো করে সাজাই। আমি আপনাদেরকে একটু দেখাবো যে নিজের মতো কিভাবে আপনি সাজাতে পারেন, সেটাই হলো মুখ্য বিষয়। সো প্রশ্ন ছিল, হোয়াট ডাজ রিচিং টেকনোলজিস টু দ্য ফার্মার্স রিকোয়ার্ড? সো আপনি তো একটু একটু আগে ওইটা আমরা আনসার করলাম। এরপর সি, which bodies are responsible for extension of generative technology to the farmers? আপনি বললেন গভর্নমেন্ট বডিজ, তারপরে E.G. তারপর কমা দিয়ে বললেন এই যে বাকি চারটা আর রেসপন্সিবল ফর এক্সটেনশন অফ জেনারেটেড টেকনোলজি। সো দিস government bodies work for extension of generative technology so that farmers at the root level can avail the modern technologies easily and use them to increase agricultural production. So প্রথমে মেইন আনসারটা দিয়ে দিলেন, তারপরে 2 লাইন আপনি একটু কিন্তু ওই বিষয়টার সম্পর্কে আরেকটু এক্সট্রা ইনফরমেশন দিলেন। এটাই হলো কাজ। অনেকে 1 লাইনের উত্তর 1 লাইনে দিয়ে দেয়, কিন্তু 1 লাইনে দেওয়ার দরকার নাই। অর্থাৎ ওই জিনিসটাকে আরেকটু 2 লাইন ওই বিষয়ে বললেন যে এই অথরিটি গুলো জেনারেটেড টেকনোলজি কেন এক্সটেনশন করে। ঠিক আছে? সো আমার টেকনিক গুলো এরকম ছিল। আমি কি করতাম, 1 লাইনে কোনো কিছু লিখতাম না। ওই জিনিসটাকে আবার একটু মাল মশলা মিশিয়ে 2-3 লাইন করে দিতাম। সো নম্বর বেড়ে গেছে ডেফিনিটলি এই বিষয়গুলো। সো এইভাবেই প্রশ্নগুলো সলভ করতে হয়। অর্থাৎ প্রথমে প্রশ্ন পড়ে নিতে হয়, তারপর এভাবে করে মানে মার্ক করে নিতে হয়, মাথার মধ্যে সেট করে নিতে হয় কোন কোন প্রশ্ন আছে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, প্রশ্নগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি আসতেছে। অর্থাৎ আপনি দেখেন আমার 1 নম্বর প্রশ্নটা আমি প্যাসেজের শুরুতে পেয়েছি, আবার 2 নম্বর প্রশ্নটা আমি কিন্তু তার একটু কিছু পরেই পেয়েছি। অর্থাৎ আপনি সিরিয়ালি কিন্তু খুঁজে পাবেন। এটাও একটা ভালো দিক। একেবারে ওই ইয়ার মতোই। আপনারা IELTS এর রিডিং টেস্ট যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু প্রশ্নগুলো এভাবেই থাকে। আগে প্রশ্ন পড়ার একটা সময় পাওয়া যায়, তারপরে এই জিনিসগুলো এভাবে পড়তে হয়। ঠিক আছে? আবার আমার প্রশ্ন কি ছিল? এক জায়গায় প্রশ্ন ছিল যে আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থায় কি চ্যালেঞ্জ রয়েছে? What are the major challenges we are facing now in Bangladesh agriculture? সো এই যে দেখেন আমি আন্ডারলাইন করে দিয়েছি। মেজর চ্যালেঞ্জেস আর টু রেইজ প্রোডাক্টিভিটি, প্রফিটেবিলিটি, রিডিউস হাই প্রোডাকশন কস্টস, ইনক্রিজ প্রাইস অফ প্রোডাক্টস অ্যান্ড রিসোর্স ইউজ এফিসিয়েন্সি। আপনি সুন্দর করে এগুলা পয়েন্ট করে করে সুন্দর করে দিয়ে দিলেন। হ্যাঁ, এগুলো খুব ইজি। আবার আরেকটা প্রশ্ন ছিল যে এই যে আহ কি ইস্যু আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটিকে কি করছে, স্ট্যাগন্যান্ট করছে। তাহলে দেখুন এই প্রশ্নে আবার বলা আছে, আমি যদি একটু রিডিং পড়ি তাহলে দেখবেন। আবার পড়ছি দেখেন, যেখানে ওই যে DLS শেষ করলাম, হ্যাঁ, both research and extension have made an impressive contribution to food security in the country. Bangladesh agriculture faces many challenges today. তো চ্যালেঞ্জেস গুলো এখানে থাকলো। শেষে দেখেন এই চ্যালেঞ্জেস গুলো বলার পর বলছে, this challenges have stagnated
দি এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রোডাকশন। তাহলে আমাদের একটা প্রশ্ন ছিল কি কি চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জ গুলো বলার পর তারপরে আবার প্রশ্ন করেছে যে কি কি বিষয় স্ট্যাগনেট করছে আমাদের এগ্রিকালচার প্রোডাকশন। তাহলে আপনি ওইটাই বলতে পারেন এই চ্যালেঞ্জ গুলোকে অনেকগুলা চ্যালেঞ্জ দেওয়া আছে, দেখা যাবে যে 7 থেকে 8টা। তাহলে আপনি 4টার মতো চ্যালেঞ্জ বলে প্রথম প্রশ্নটা শেষ করলেন। আর বাকি যে শেষের গুলো চ্যালেঞ্জ থাকলো আগের গুলা চ্যালেঞ্জ গুলো সহ আপনি এগুলা ইউজ করে শেষে আপনি বলে দিলেন যে এই চ্যালেঞ্জ গুলো অ্যান্ড আদার্স কথাটা বলে দিলেই হবে। এই ৩টা চ্যালেঞ্জ বলে দিয়ে বললেন যে অ্যান্ড আদার্স দিস চ্যালেঞ্জেস হ্যাভ স্ট্যাগনেটেড দ্য এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রোডাকশন। মানে আপনি কত সুন্দর করে ফ্রি হ্যান্ড রাইটিং করে লিখতে পারেন, এটাই হলো ফ্যাক্ট। কিভাবে ইনফরমেশন গুলো খুঁজে বের করতে হয় আমি প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং হয়তো ডিটেইলস এখন হয়তো বলতে পারবো না। আমি জাস্ট একটু দেখাচ্ছি যে কিভাবে তাড়াতাড়ি প্রশ্ন সলভ করতে হয়। আর যেগুলো আননেসেসারি প্রশ্নের বাইরে এই লাইনগুলো আসলে পড়ারও দরকার নেই অত মনোযোগ দিয়ে। আপনি যদি প্রথমে কি, কি জিনিস কিওয়ার্ডস গুলো ধরে, ধরে বের করেন তাহলে দেখবেন আপনার সময় অনেক কমে যায়। এরপরে দেখেন আমার আরেকটা প্রশ্ন ছিল হোয়াট ইস নেসেসারি প্রশ্ন হোয়াট ইস নেসেসারি টু প্রোডিউস মোর ফুড? অর্থাৎ আমরা খাদ্য উৎপাদন বাড়াতে আমাদের কি, কি পদক্ষেপ নিতে হবে? একদিকে আমরা একটু আগে দেখলাম চ্যালেঞ্জ। এখন আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে গেলে কি, কি করতে হবে? দেখুন আমি এই যে এখানে ইট ইস নেসেসারি টু ডেভেলপ এক্সিস্টিং এগ্রিকালচারাল প্রোডাকশন সিস্টেম ইনটু আ মোর ডাইনামিক, মার্কেট ওরিয়েন্টেড অ্যান্ড সাস্টেইনেবল কমার্শিয়াল সেক্টর বাই হায়ার প্রোডাক্টিভিটি অ্যান্ড প্রফিটেবিলিটি থ্রু এফিশিয়েন্ট ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। এই যে এখন অপশনগুলো বলা হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের কি ব্যবহার করতে হবে? মানে এফিশিয়েন্ট দক্ষ ব্যবহার করতে হবে। দেন ইরিগেশন এক্সপানশন সেচ ব্যবস্থা সম্প্রসারণ করতে হবে। এগ্রিকালচারাল ডাইভার্সিফিকেশন অর্থাৎ একই শস্য বারবার ব্যবহার করা বা চাষ করা যাবে না। অন্যান্য ফসল রোটেট করতে হবে। অ্যান্ড ইনটেনসিফিকেশন মেকানাইজেশন। মেকানাইজেশন অর্থাৎ হলো যান্ত্রিকতায় আমাদের কি করতে হবে? ইনটেনসিফিকেশন এ যেতে হবে। বেশি, বেশি করে যান্ত্রিক হতে হবে। স্মার্ট টেকনোলজির ব্যবহার করতে হবে এগুলো। ভ্যালু অ্যাডিশন অ্যান্ড এফেক্টিভ মার্কেট লিঙ্কেজেস অর্থাৎ কৃষকরা মূল্য পায় না, আমাদের ওই মার্কেট ব্যবস্থাটাকে মধ্যস্বত্বভোগীদের কমিয়ে সেটাকে আরো এফেক্টিভ করতে। সো এই যে দেখেন অনেকগুলো পয়েন্ট পেলেন না? এই পয়েন্ট গুলো আপনি এক লাইনে বলবেন না, এটাই হলো টেকনিক। আপনি বলতে পারেন অলরাইট টু ডেভেলপ এক্সিস্টিং এগ্রিকালচারাল প্রোডাকশন সিস্টেম to increase agricultural production, we can adopt a list of ways, such as first uh, we can go through efficient natural resource management systems, and we need to develop the system so that we can efficiently use natural resources. And we also expand our irrigation area. Agricultural diversification is also a mandatory process we need to solve, and we can also go for intensification in mechanization. And besides, we have also worked for addition and effective market linkages. আপনি মনের মতো করে সুন্দর করে এইভাবে করে বাড়ালেন। সো এভাবে করে কিন্তু মানে সেন্টেন্স গুলো বাড়ালেন আর আপনার উত্তরটাও কি হলো? সুন্দর হলো। আবার এখানে দেখেন কিছু সিনোনিম অ্যান্টোনিমের কিন্তু ব্যবহার করা যায়। যেমন ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন এর বদলে আপনারা অন্য শব্দ ব্যবহার করলেন। আবার এই যে মেকানাইজেশন এখানেও অন্য শব্দ ব্যবহার করলেন সিনোনিম। তো যাই হোক এইভাবে বের করতে হবে। এভাবে লিখতে হবে। আচ্ছা। এরপর আমাদের প্রশ্ন ছিল খুব ইজি একটা প্রশ্ন। সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংক কেন এগ্রি করলো? বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে ওয়ার্ল্ড ব্যাংক কেন একটা লং টার্ম এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সাপোর্টিভ প্রোগ্রাম কেন চালু করলো? এই যে দেখেন আমি মার্ক করে রেখেছি। ইন অর্ডার টু ইমপ্রুভ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ফার্ম ইনকাম। অর্থাৎ আপনি যখন প্রথমবার রিডিং করবেন আপনি বুঝেই যাচ্ছেন যে আমার মাথায় প্রশ্নটা আছে আমি আসলে কি খুঁজছি। দেখেন ওই যে টু ইমপ্রুভ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ফার্ম ইনকাম। সো আপনি এই জিনিসটাই ওখানে ডিরেক্ট ওই প্রশ্নের আনসারে বলে দিন। তারপরে আরেকটা অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে এগ্রি করেছে সেটা হলো যে ইফাদ। ইফাদ অলসো এগ্রিড টু কো-ফাইন্যান্স দ্য প্রোগ্রাম উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। আপনার মাথায় আগে থেকে প্রশ্নগুলো আছে বলে আপনি এখন যখন পড়তে যাবেন তখন এই জিনিসগুলো আপনার মাথায় চলে আসবে। আর যারা প্রথমেই প্যাসেজ পড়বে তারা কিন্তু এই দেখা আজে বাজে কত লাইন পড়বে এবং এই পড়তে পড়তে শুরুতে কি পড়েছে ওটা কিন্তু ভুলে যাবে, মাথার ভিতর থাকবে না। সো এই যে এইটাই হলো একটা স্ট্র্যাটেজি। দেখেন ভিতরে কত লাইন আছে, NATP 1 এটা সেটা অনেক ইনফরমেশন আছে কিন্তু।
সো এত ইনফরমেশনের মধ্যে হারিয়ে যাওয়া যাবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ সিলেক্টিভ সো দ্যাট ইউ ক্যান ইউজ ইউর টাইম প্রপারলি। ওকে, আমি তাহলে দেখেন ভিতরের এই জিনিসগুলো এই কারণে পড়ছিলাম। এরপরে আমাদের একটা শেষে প্রশ্ন ছিল যে প্রজেক্ট ডেভেলপমেন্ট অবজেক্টিভ পিডিও, হ্যাঁ সেটা কিভাবে কাজ করবে। সো দেখেন শেষের দিকে কিন্তু বলে দিচ্ছে পিডিও উইল বি অ্যাচিভ থ্রু কতগুলো, এই যে এ একটা অংশ বি একটা অংশ, কি কি মাধ্যমে হবে দেখেন, স্ট্রেংথেনিং দ্য ক্যাপাসিটি অফ রিসার্চ, এক্সটেনশন সার্ভিসেস অ্যান্ড ফার্মার্স টু জেনারেট, ডিফিউজ অ্যান্ড অ্যাডপ্ট agricultural technologies aimed at increasing farm productivity and reducing post harvest losses. So এই যে প্রজেক্ট ডেভেলপমেন্ট অবজেক্টিভ যেটা ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইফাক, সেটা আসলে কি করবে, রিসার্চের যে ক্যাপাসিটি সেটা বাড়াবে, অর্থাৎ বেশি বেশি রিসার্চ করা যাবে সেটা। দেন এক্সটেনশন সার্ভিসেস, অর্থাৎ যে টেকনোলজি গুলো ইনভেন্টেড হবে সেগুলো যাতে ছড়িয়ে দেওয়া যায়, সম্প্রসারণ করা যায়, সেটা সেই সার্ভিসটাকে আরো ঠিক করবে। অ্যান্ড ফার্মার্স টু জেনারেট, আর ফার্মাররাও যেন ওই নতুন টেকনোলজিকে তৈরি করতে পারে, নিজেরাই যাতে সেটা ইয়ে করতে পারে। দেন ডিফিউজ অ্যান্ড অ্যাডপ্ট agricultural technologies aimed at increasing farm productivity and reducing post harvest losses. এখন এই রিসার্চ কেন করা হবে আর টেকনোলজি বা কেন আহ, সবাইকে নিজেরাই তৈরি করবে, আবার নিজেরা ডিফিউজ বা ছড়িয়ে দেবে, আবার নিজেরাও গ্রহণ করবে। তো এটা করার উদ্দেশ্য হলো এক, ফার্ম প্রোডাক্টিভিটি বাড়ানো, কৃষি উৎপাদন বাড়ানো, অ্যান্ড রিডিউসিং পোস্ট হারভেস্ট লসেস, অর্থাৎ আমরা যখন খাদ্য উৎপাদন মানে যে কোনো ফসল উৎপাদন করি, উৎপাদন পরবর্তী সময় কিন্তু প্রসেসিং এর আহ, মানে অদক্ষতা বা অন্যান্য টেকনোলজির কম হওয়ার কারণে আমাদের কিন্তু লস হয়, পোস্ট হারভেস্ট লস। সো ফসল হয়ে যাওয়ার পর ফসলের যে প্রসেসিং সেখানে যেন আমাদের লসটা কমে আসে। সো এগুলোর কারণে রিসার্চ বাড়ানো, এটা একটা ভিডিও, এটা করবে। দেন বি প্রমোটিং দ্য সাস্টেইনেবিলিটি অফ এক্সিস্টিং অ্যান্ড নিউলি ক্রিয়েটেড ফার্মার গ্রুপস and producer organizations by facilitating their stronger participation in commodity value chain. অর্থাৎ আমরা কিন্তু কৃষকদের দেখি তারা চাষবাস করে ঠিকই, ফসল ফলায় ঠিকই, কিন্তু বাজারে মূল্য পায় না। সো তারা যেন ওই যে আমাদের কমোডিটি ভ্যালু চেইন সেখানে যেন তারা মধ্যস্বত্ব উপভোক্তাদের দ্বারা নির্যাতিত না হয়, নিজেরা যেন স্ট্রংলি পার্টিসিপেট করতে পারে। দেন মার্কেট লিঙ্কেজেস অ্যান্ড ইমপ্রুভিং দ্য নলেজ অ্যান্ড স্কিল বেস, অর্থাৎ তাদের কৃষি উৎপাদনের পাশাপাশি তাদের যে বিক্রি করার বিপণন যে স্কিল, বিপণন যে দক্ষতা সেটাও বাড়াতে। So, একদিকে উৎপাদন বাড়ানো আর একদিকে মার্কেটিংটাকে সাপোর্ট করা, কৃষকরা যাতে নিজে নিজেই তার জিনিসপত্র একেবারে কনজিউমার পর্যায়ে নিয়ে যেতে পারে। সো দেখুন এগুলাই হলো পিডিপি উইল বি অ্যাচিভড থ্রু। তো এই জিনিসগুলোকে আপনি যদি পয়েন্ট করে করে হ্যাঁ সুন্দর করে বলেন যে uh, uh, project development objective will be achieved using a lot of key points to be strengthened, such as increasing the capacity of research, extension services, and diffusing agricultural technologies among the farmers. And secondly, uh, assisting farmers so that they can strongly participate in commodity value chain, market linkages, and also gain necessary knowledges to have proper to have proper education in equal marketing policies. এই সুন্দর মতো করে এই জিনিসগুলোকে ইউজ করে নিজের মতো করে সাজালেন, ঠিক আছে। এখন দেখুন এই যে জিনিসগুলো কিভাবে সাজাতে পারা যায়, এই জিনিসটা রেগুলার প্র্যাকটিস করতে হবে আপনাকে। মডেল টেস্ট গুলো রেগুলার নিজে নিজে ভাবে করে সলভ করতে হবে, ফ্রি হ্যান্ড রাইট করতে হবে। হ্যাঁ, পত্রিকায় আপনাকে এডিটোরিয়াল একটু পড়তে হবে। আপনি যদি নিয়মিত ডেইলি স্টার এডিটোরিয়াল পড়েন তাহলে দেখবেন যে আপনার এই সাজানো, এই আমি বলছি ফার্স্টলি, সেকেন্ডলি, তারপরে এই যে হাউ এভার, মোর ওভার, বিসাইডস, এই যে অ্যাডভার্ব গুলো ইউজ করা। সো এই জিনিসগুলো ইউজ করতে পারাটাও কিন্তু রিটেনে একটা কাজ। যাই হোক, আপনার কি আমার কথা শুনছেন নাকি আমি বলেই যাচ্ছি? হ্যাঁ ভাইয়া শুনছি শুনতেছি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন আপনাকে প্রথমে প্রশ্ন পড়তে হবে, প্রশ্নের ভিতরে আবার কি কি জিনিস ইম্পর্টেন্ট যে মানে আমার যেগুলো ফাইন্ড আউট করতে হবে ওইটা আবার পেন্সিল দিয়ে ভাগ করে দেবেন, তারপরে আপনি প্যাসেজ পড়া শুরু করবেন। এরপরে প্যাসেজ পড়তে পড়তে যে সমস্ত জায়গায় ওই জিনিসগুলো ফাইন্ড আউট করবেন ওগুলাই মার্ক করে নেবেন। নেওয়ার পরে আপনি এক কাজ করবেন, নেওয়ার পরে পুরোটা প্যাসেজটাই আবার মার্ক করে নেওয়ার পরে
এটা একবার ভালো হবে কি পুরো প্যাসেজটা আরেকবার মার্ক করে নিয়ে তারপরে লিখতে যাওয়া। আবার অনেকে ওখানে একটু সময় নষ্ট হয়। এক্ষেত্রে পলিসি হলো যখন যে প্রশ্নটা সামনে পড়ে গেল ওইটা আনসার করে ফেলা। আর একটু ফাঁকা জায়গা রাখা। যেমন এ এর উত্তরটা পেয়ে গেছেন, এর করে ফেললেন, বি এর জন্য একটু ফাঁকা জায়গা রাখলেন ৩-৪ লাইন লেখার জন্য, সি এর জন্য পরবর্তীতে চলে গেলেন। তাহলে এভাবে কি হবে আপনার আপনি বুঝে যাবেন যে এ এর পরে যখন সি পেয়ে গেছি তাহলে এ, সি এর মাঝখানে আমার প্যাসেজের ভিতরে বি লুকিয়ে আছে। সো ওটা খুঁজে বের করা যাবে। এটা একটা বিষয়। আর শেষে একটা প্রশ্ন ছিল যে টাইটেল, প্যাসেজের একটা কি দিতে হবে? টাইটেল দিতে হবে। যখন দেখেন আপনার পত্রিকা যখন পড়েন, পত্রিকায় কিন্তু টাইটেল থাকে। যেকোনো নিউজ হোক সেটা এডিটোরিয়াল হোক। তাই না? এখন আপনারা বলুন তো এই প্যাসেজের কি টাইটেল দেয়া যাবে? দেখি আপনাদের একটু চিন্তা ভাবনা দেখি। The economy of Bangladesh challenges and initiatives. হুম। আর কেউ বলবেন? কৃষিতে মডার্ন টেকনোলজির গুরুত্ব, না, এরকম না, কিছু ইংলিশে, দেওয়া। ইংলিশে, ইংলিশে, ইংলিশে। uh, the importance of modern technology in agriculture sector বিশেষ করে দেখেন of এখানে Bangladesh. হ্যাঁ, বাংলাদেশটাকে মেনশন করতে হবে। আর আরেকটা জিনিস সেটা হলো এইটা একটা আসল নিউজ বেসিক্যালি যে ওয়ার্ল্ড ব্যাংক আর ইফাদ একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছে। আর বাংলাদেশ সরকার এটা নিয়ে আসতেছে যেটা কিনা বাংলাদেশে মডার্ন টেকনোলজি নিয়ে আসবে কৃষি খাতে। তাহলে এখন একটু আবার চিন্তা করেন। আসলে আপনার টাইটেলটা যেন এমন হয় ভিতরে সমস্ত জিনিসগুলোকে প্রতিফলিত করে। এটা হলো fact। ঠিক আছে? আমরা সলিউশন দেখবো না। আমরা নিজেদের মতো করে আমরা এখন চিন্তা করার চেষ্টা করছি। হ্যাঁ? দেখেন আমি যদি এভাবে বলি, বাংলাদেশ এগ্রিকালচার ইজ অল সেট টু ওয়েলকাম মডার্ন টেকনোলজিস টু টেকেল চ্যালেঞ্জেস। আমরা কিন্তু কৃষিক্ষেত্রে এমনি এমনি টেকনোলজিস নিয়ে আসতেছি। কারণ হলো উই হ্যাভ সার্টেন চ্যালেঞ্জেস টু কমব্যাট। আমার কথা বুঝতে পারছেন? সো এই কারণে আপনাকে ওইভাবে লিখলেও হবে। আবার এই বইয়ে অর্থাৎ এটা হলো অ্যাসুরেন্স এর একটা প্যাসেজ। ওরা আবার লিখেছে এইভাবে, বাংলাদেশ এগ্রিকালচার টেকিং স্টেপস টু ফেস চ্যালেঞ্জেস। তাও হবে। অর্থাৎ আমাদের চ্যালেঞ্জেস রয়েছে, আমরা এটাকে ফেস করার জন্য একটা স্টেপ নিয়েছি। কি স্টেপ? এই যে পিডিও, প্রজেক্ট ডেভেলপমেন্ট, একটা প্রজেক্ট আর কি। ঠিক আছে? সো এই যে NATP2 একটা প্রজেক্ট। সো আপনি ওই প্রজেক্টটাকে মেনশন করতে পারেন যে বাংলাদেশ এগ্রিকালচার ইজ অল সেট টু অ্যাকসেপ্ট মডার্ন টেকনোলজিস ইউজিং আ নিউ প্রজেক্ট ফান্ডেড বাই সামথিং। সো এরকম। আবার টাইটেলটা আবার ছোট হইতে হবে যাতে করে সবটাই হয়। আর সব ইনফরমেশনও ইয়েতে যাবে না। ঠিক আছে? তাহলে আপনারা এভাবে করে ভাবতে পারেন। সো এই হলো বিষয়। প্রথমত এই জিনিসটা এভাবে চলে যাবে টাইটেল সহ। এরপরে দেখেন পরের প্রশ্ন, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ ইউজিং কনটেক্সচুয়াল ক্লুজ। দ্য ওয়ার্ডস আর আন্ডারলাইনড ইন দ্য প্যাসেজ। এখন এই যে কনস্ট্যান্ট, তারপরে হলো ডেসিমিনেশন, ডাইভার্সিফিকেশন, ইন্টেন্সিফিকেশন আর সাস্টেইনেবিলিটি। এই ওয়ার্ডগুলো ডিরেক্ট মিনিং আপনারা জানেন, কিন্তু আসলে কনটেক্সট অনুযায়ী মিনিং কিন্তু ভেরি করে ইংরেজি ওয়ার্ডের। এক এক কনটেক্সটে এক এক মিনিং থাকে। তাহলে দেখেন কনস্ট্যান্ট, ডেসিমিনেশন, ডাইভার্সিফিকেশন, ইন্টেন্সিফিকেশন আর সাস্টেইনেবিলিটি। কনটেক্সট অনুযায়ী আপনার যে মিনিং হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা মিনিং এখানে বলতে হবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যা জানেন কনস্ট্যান্ট সম্পর্কে সেটার মিনিং এখানে প্যাসেজে আবার অন্যটা হইতে পারে। তাহলে চলুন আমরা দেখি কনস্ট্যান্ট কোথায় আছে। এখন প্রবলেম হলো এইখানে এখন আপনাকে দেখাতে পারছি না যে কনস্ট্যান্টটা আছে কোথায়, কিন্তু ফাইনাল পরীক্ষায় যেটা সুবিধা হবে আপনাকে সেন্টেন্সের মধ্যে ওই কনস্ট্যান্টটা কোথায় আছে ওই সেন্টেন্সে ওইটা কিন্তু আন্ডারলাইন করা থাকে। এখানে প্যাসেজে আন্ডারলাইন কি দেখতে পাচ্ছেন আপনারা কোথাও? না ভাইয়া, দেখা যাচ্ছে না। দ্যাট ইজ এ প্রবলেম। অর্থাৎ এভাবে আমাদের খুঁজে বের করতে হয় না আর কি। আপনার হলো দেয়া থাকবে। এটা একটা ইরর। এই যে দি ওয়ার্ডস আর আন্ডারলাইনড ইন দ্য প্যাসেজ, প্যাসেজে ওটা আন্ডারলাইন করা থাকে অলরেডি। সো সেটা আপনাদের খুঁজে বের করতে, এটা আসলে ইজি। আপনার একটা যদি লাইন দেওয়া থাকে, ও লাইনের মধ্যে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আপনার কি ওটা বুঝবেন না যে ওই সেন্টেন্সে কনস্ট্যান্ট বলতে আসলে কি বোঝাচ্ছে?
আচ্ছা, যদি ডিরেক্ট ওইটার কন্টেক্সচুয়াল মিনিং বের করতে নাও পারেন তাহলেও সমস্যা নাই, কিন্তু বোঝা যায়। কনস্ট্যান্ট মানে কি বলেন? একটা ফিক্সড কোনো জিনিস যেটা চেঞ্জ হয় না, তাই না? জি ভাইয়া, ধ্রুব। তারপরে আমরা এই যে ডিসেমিনেশন মানে কি বন্টন, ডিস্ট্রিবিউশন। আপনি যদি ওটার সিনোনিম গুলোও লিখে দেন তাও হবে, ঠিক আছে? যেমন তারপরে বলেন ডাইভার্সিফিকেশন মানে কি? বৈচিত্র্যকরণ, তাই না? বৈচিত্র্য। তাহলে এটা ইংরেজি এখন জানতে হবে যে, তার মানে কি এই অংশে ভালো করার উপায় হলো সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি জানা। আমি কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে বলি যে ইংরেজি লিখিত পরীক্ষায় ভালো করার মূল মন্ত্র দুইটি। এক হলো গ্রামাটিক্যাল সেন্টেন্স স্ট্রাকচারের গ্রামার ভালো করে জানা, কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি যেটা, অ্যাক্টিভ, প্যাসিভ, তারপরে হলো নেগেটিভ, হ্যাঁ, অ্যাসার্টিভ, এই যে ট্রান্সফরমেশন, এই সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যার যত বেশি ভালো নলেজ থাকবে, তারপর লিঙ্কার্স গুলো কিভাবে ব্যবহার করতে হবে, যেমন ইন এডিশন টু, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো কিভাবে ইউজ করতে হবে, এগুলো ইউজ করলে আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি ইম্প্যাক্ট করবে, এই বিষয়ে একটা যদি এখনই আপনারা একটা 5-7 পৃষ্ঠার একটা নোট করে ফেলেন, ঠিক আছে, গ্রামার, নর্মাল যে কোনো গ্রামার বই থেকে, তাহলে কি হবে, আপনাকে এই লেখার সময় আপনি ইরোর গুলো এড়িয়ে যেতে পারবেন। এটা একটা দিক। আর ভোকাবুলারি ইউজ করতে হবে। ভোকাবুলারি ইউজ করলে কি হবে, এই যে এই সমস্ত জিনিসগুলোর সিনোনিম মাথার মধ্যে চলে আসবে। যেমন কনস্ট্যান্ট, আপনি যদি লেখেন যে আ থিং দ্যাট ডাজ নট চেঞ্জ আরবিট্রারিলি and remains fixed, হ্যাঁ? তারপরে ডিসেমিনেশন, ডিস্ট্রিবিউশন অফ সামথিং, ডাইভার্সিফিকেশন, বৈচিত্র্যকরণ। আপনি বলতে পারেন, আপনারা বলুন, এটা আপনার জন্য ছেড়ে দিই। ডাইভার্সিফিকেশন আপনি এখন কি মিনিং লিখবেন? A process to bring variations, হলো না? আবার ইন্টেন্সিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন, এক উত্তর। তারপর সাস্টেইনেবিলিটি। আচ্ছা, আপনাদের হাতে এটা ছেড়ে দিই। আচ্ছা, আমাদের টাইম কিন্তু আর 5 মিনিট আছে, তো আমরা যেখানে শেষ করবো সেখান থেকে আবার শুরু করবো, দ্যাট ইজ এ রুল। সো সাস্টেইনেবিলিটি আপনারা কি বলবেন, মিনিং কি? অর্থাৎ, টেকসই। হ্যাঁ, সামথিং দ্যাট ইজ পার্মানেন্ট। পার্মানেন্ট বলতে তাহলে তো হলো না। অর্থাৎ এটা হলো, দেখুন, সাস্টেইনেবিলিটি বলতে টেকসই, টেকসই বলতে এটা বোঝায় যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মেও ওই জিনিসটা একই রকম থেকে যাবে। আপনি এটা বলতে পারেন ইন্টার জেনারেশনাল ইকুইটি, মানে সাস্টেইনেবিলিটি আর আপনার মতো করে আপনি সুন্দর করে বলতে পারেন। সো এক্সপ্লেইন করেও বলা যেতে পারে, একেবারে যে সিনোনিম বলতে হবে তা না। যদি আপনি 2-3 সেন্টেন্সেও ওই জিনিসটা ক্লিয়ার করে বলতে পারেন তাও হবে। সো একটা পুরো একটা সেন্টেন্স কিন্তু বানানো যাবে না, 2-3 ওয়ার্ড যাকে বলে। সো এটা হলো একটা ফ্যাক্ট, ঠিক আছে? এরপরে দেখুন আমাদের 4 মিনিটে এই টেবিলটা সুন্দরভাবে হয়ে যাবে। আমরা কিন্তু ওল্ড প্যাটার্নও দেখবো, নিউ প্যাটার্নও দেখবো, এটা কিন্তু আমি আবার বলতেছি। ওকে, আপনাকে এরকম একটা টেবিল দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে দেখুন এখানে প্রথম যে দেখতে পাচ্ছেন অ্যাটেইন, অ্যাটেইন আসলে আসলে একটা ভার্ব। এখন আপনাকে বলছে এটাকে নাউনে নিয়ে যেতে। পরীক্ষায় আপনাকে এই টেবিলটা তুলতে হবে না, অনেকে ভুল করে এই টেবিলটা এঁকে দিয়ে আসে। নো, আপনি এ বি সি ডি 4টা অপশন লিখবেন, 4টা লিখে এর পাশে লিখবেন যখন অ্যাটেইন এর ভার্ব কি, অ্যাটেইনমেন্ট হতে পারে না, অ্যাটেইনমেন্ট। ওকে, মেন্ট লাগাই দিলে এটা নাউন হয়ে যাবে। আবার এক্সটেনশনের আপনাকে অ্যাডজেক্টিভ লিখতে বলেছে। এখানে দেখেন ভার্বে ক্রস দিচ্ছে, মানে আপনার এটা ভার্ব করতে হচ্ছে না। এক্সটেনশন, এটার অ্যাডজেক্টিভ কি হবে, এক্সটেন্সিভ, তাই না? আবার দেখেন এই যে রেসপন্সিবল, রেসপন্সিবলের নাউন কি হবে, রেসপন্সিবিলিটি। সো যে কোনো, আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে কি, যে কোনো ওয়ার্ডের 3টা ফর্ম বা 4টা ফর্ম, যে কোনো জিনিসের নাউন ফর্ম কি, ওটারই আবার ভার্ব ফর্ম কি হলে কি হবে, আবার ওটারই অ্যাডজেক্টিভ ফর্ম হলে কি হবে। সো এই যে পার্ট অফ স্পিচের এই পার্টটার আপনাকে একটা প্র্যাকটিস রাখতে হবে। সো এটা ধীরে ধীরে প্র্যাকটিস করলেই হবে। যেমন এই যে ইমপ্রেসিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। সো ভার্ব কি হবে, ইমপ্রেস, তাই না? কাউকে মুগ্ধ করা, হ্যাঁ, মোহিত করা, ইমপ্রেস। তাহলে IVE-টা বাদ দিলেই তো হয়ে গেল। আবার প্রোডাক্টিভিটি, এটার ভার্ব কি হবে, প্রডিউস, তাই না? প্রডিউস। ইয়েস, উৎপাদন করা, প্রডিউস। সো এই যে কোনো ওয়ার্ডের এই যে ফরম্যাট গুলো হতে পারে, এটা একটা কাজ আপনারা একটু নোট করেও নিতে পারেন যে আপনাকে কি কি পড়তে হবে। ভোকাবুলারি রিচ করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারে
আপনাকে কাজ করতে হবে সেন্টেন্স স্ট্রাকচারের উপর। আমি এরপরে আমি দেখাচ্ছি আমি আগে প্রথমে এই ক্লাসে দেখাচ্ছি যে আমাকে কি কি বিষয়ে জানতে হবে, এরপরে ক্লাসগুলোতে আবার ওই ভিতরে ডিটেলসে চলে যাবে যে আমরা এখন কি করা যায়। এরপরে দেখুন, গিভ দ্য সিনোনিমস ফর দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য সিনোনিমস। আচ্ছা, আপনাকে যে ওয়ার্ডটা দিয়ে 5টা ওয়ার্ড দিয়েছে, এই 5টা ওয়ার্ডের সিনোনিম দিতে হবে, তারপর ওই সিনোনিমটা ব্যবহার করে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে। সো দেখুন, কম্প্রোমাইজ, হ্যাঁ, কম্প্রোমাইজের সিনোনিম কি হতে পারে? দেন প্রোডাক্টিভিটি সিনোনিম কি হতে পারে? প্রফিটেবিলিটি সিনোনিম কি? সো এই ওয়ার্ড গুলো দিয়ে সিনোনিম ব্যবহার করে আপনাকে ওই সিনোনিমটাকে ইউজ করে একটা সিনোনিম, এটা খুব ইজি জিনিস। ঠিক আছে, সো আমরা আগে দেখি কোয়েশ্চেন এখানে কি প্যাটার্ন। যে কোনো 5টা নিয়ে করতে হবে নাকি 6টাই? ও, এখানে তো দেখেন 1 2 3। আচ্ছা, এখানে একটা দুইটা বেশি দেওয়া আছে পসিবিলিটি, তাই না? কিন্তু পরীক্ষায় আসলে অপশন থাকে না, পরীক্ষাতে অপশন থাকে না পরেরটা তো। 4 মার্ক, তার মানে এটা হয়তো 6 মার্ক। হ্যাঁ হ্যাঁ, অপশন থাকে না। আমি তো পরীক্ষা দিয়েছি, অপশন থাকে না। এগুলো এটা একটা প্যাসেজ তো, একটা মডেল প্যাসেজ, তো এটা আর কি। আচ্ছা, এরপরে দেখুন আরেকটা টাইপ হলো, আপনাকে একটা বড় কমপ্লেক্স সেন্টেন্স দিবে, ওই কমপ্লেক্স সেন্টেন্সটাকে ছোট ছোট করে সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে। এটা একটা টাইপ। আবার উল্টাটাও করে অনেক সময় করে কি, আপনাকে অনেকগুলো সিম্পল সেন্টেন্স দিয়েছে, ওটাকে এক জায়গায় করে একটা সেন্টেন্সে নিয়ে আসবে। সো বড় জিনিসকে টুকরো টুকরো করা, আবার ছোট ছোট জিনিসকে বড় করা, এটা একটা জিনিস।